মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পর শুভেন্দু অধিকারী প্রথমবার প্রাক্তন দুর্নীতিবাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে মুখ খুললেন এবং তার গ্রেপ্তারি প্রসঙ্গ তুললেন। তাও আবার কোথায়? কোনো রাজনৈতিক জনসভা থেকে নয়, একেবারে বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বর্তমানের মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলছেন যে যদি আমাদের পুরো তদন্ত করতে হয় তাহলে নিশ্চিতভাবে এর আওতায় পড়বেন মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী পর্যন্ত। কি প্রসঙ্গে বলবো আপনাদের সামনে। মধুর প্রতিশোধ নেওয়ার দিকে যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেটা পশ্চিমবঙ্গবাসীরও একটা বড় দাবি। গতকাল পশ্চিমবঙ্গে বিধানসভায় চারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। তার মধ্যে দুটি ওবিসি সংক্রান্ত বিল, একটি গুন্ডা দমন আইন, আরেকটি হচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট করলে তাদের ব্যক্তিগত সম্পত্তি অকশান করে তার ক্ষতিপূরণ করার একটি বিল। ভারতবর্ষের খুব কম রাজ্যেই এই ধরনের ভয়ানক ভয়ানক সমস্ত বিল রয়েছে। মুখ্যমন্ত্রীর আসনে বসার আগে থেকেই শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা থাকা অবস্থাতেই বারবার ইঙ্গিত দিয়েছিলেন যে একবার পরিবর্তন করুন, তারপরে কটাকে জাহাঙ্গীরের মতো গুন্ডা এবং মস্তান রয়েছে সেটা আমরা দেখে নেব। আমরা দেখেছি শুভেন্দু অধিকারী কথা রেখেছেন, ডেফিনেটলি কথা তিনি রেখেছেন। এই যে গুন্ডা দমন আইন যেটা এনেছেন সেটা কার্যত একটা আগুনের গোলা। কেন আগুনের গোলা ব্যাখ্যা করেছি আপনাদের সামনে, যে আপনি কোর্টে পর্যন্ত যেতে পারবেন না। সরকার চাইলে আপনি কোর্টে যাওয়ার সুযোগ না পেয়ে আপনাকে 1 বছরের জন্য রেখে দেওয়া হতে পারে এবং সেটা সরকার চাইলে আবারও ওটাকে রিনিউ করে, অর্থাৎ সরকার যতদিন চাইবে আপনাকে কিন্তু বন্দি করে রেখে দিতে পারে। এটা একটা আগুনের গোলা। তবে এই আগুনের গোলাটি সঠিক জায়গায় প্রকৃত গুন্ডাদের শায়েস্তা করতে যদি ব্যবহার করা হয় তাহলে ঠিক, কিন্তু বিরোধী মতকে চাপা দেওয়ার জন্য এই বিল যদি সেটা হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় সেটা অনুচিত। তবে শুভেন্দু অধিকারী তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে আমরা দেব না। কিন্তু তারপরেও প্রশ্ন উঠছে বই কি, তার কারণ হচ্ছে যখন আমরা দেখি ফিরহাদ হাকিম ঘনিষ্ঠ প্রাক্তন কাউন্সিলর শ্যাম সিকবাল তিনি সকালে গ্রেপ্তার হন আর বিকেলের মধ্যে জামিন পেয়ে ছাড়া পেয়ে যান, তখন তো মনে হয়ই যে তাহলে কি প্রয়োজন বুঝে এই সমস্ত বিলগুলো আগামী দিনে প্রয়োগ করা হবে, কিংবা মুখ বুঝে মানে কি বলবো পছন্দের মুখ দেখে তাদের উপর ছেড়ে দেওয়া হবে। সেই কারণেই কিন্তু বিতর্কের জন্ম যে এই বিলটি কি শুধুমাত্রই রাজনৈতিক মুখ্যমন্ত্রী বা শুভেন্দু অধিকারী বা বিজেপির বিরুদ্ধে কেউ কথা বললেই কি প্রয়োগ করা হবে, এমন কি কোনো সম্ভাবনা আসছে? আজকে ব্যাখ্যা করব আপনাদের সামনে, নিশ্চিতভাবে নিরপেক্ষভাবে ব্যাখ্যা করব। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এ বিষয়। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় দাঁড়িয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জেল যাত্রা কিংবা তার গ্রেপ্তারি নিয়ে কথা বলেছেন। কোন প্রসঙ্গে না, ফিরহাদ হাকিম এই যে কর্মকাণ্ডটি করেছেন, সেই কর্মকাণ্ড মানে দুষ্কর্মটি করেছেন, সেখানে তার সিগনেচার ছিল ওই মানে কাঠামোটিকে স্যাংশন করার জন্য। এবং সেখানে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এখন বিরোধী, তিনি বলেছেন যে শুধু কালীকে গ্রেপ্তার করলে হবে, পেন এবং দোয়াত সবাইকে গ্রেপ্তার করতে হবে। তো মুখ্যমন্ত্রী বিধানসভায় গিয়ে দাঁড়িয়ে বললেন, নিশ্চয়ই আপনি ঠিক করবেন যে আমি কাকে গ্রেপ্তার করব, তাহলে এই চেয়ারে এসে বসুন। এবং তারপরে তিনি বললেন যে কালীকে গ্রেপ্তার করেছি ঠিক আছে, যদি পেন হয়ে থাকে আপনাদের, তো ফিরহাদ হাকিমকে বলছেন পেন, তাহলে ডেফিনেটলি এর দোয়াত হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে যদি গ্রেপ্তারির কথা বলেন তাহলে 3 জনের গ্রেপ্তারের কথাই বলবেন। আমার মনে হয় একদম ঠিক বলেছেন। তার কারণ এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়রা মানে এই কালীর যখন দুর্নীতি করে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে, তখন কিন্তু ফিরহাদ হাকিমকে সমর্থন করেছিল। আজকে শুধু রাজনৈতিক প্রতিহিংসার জন্য ফিরহাদ হাকিমের মানে শাস্তি চাইছেন। আমরা শাস্তি চাইছি কিন্তু সেটা রাজনৈতিক প্রতিহিংসার জন্য নয়, তার দুষ্কর্মের জন্য। এখানেই তফাৎ রয়েছে। কি বলেছিলেন শুভেন্দু অধিকারী প্রাক্তন মুখ্যমন্ত্রীর গ্রেপ্তারি প্রসঙ্গে, শোনাবো। প্রথম আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বলছেন আপনি প্রাক্তন মেয়রের নাম বলেছেন, বিকেল 5টার অবধি কোর্টে গ্রেপ্তার করতে হবে, তাই নাকি? তাহলে আপনি এখানে চলে আসুন, আপনাদের তো আনে নিল, যাকে তোলা তুলেছি। আরেকজন বলছেন কালী তো গেছে, দোয়াত আর পেন যায়নি কেন? আরে পেন যদি ফিরহাদ হাকিম হয় তাহলে দোয়াতের নাম মমতা ব্যানার্জি, তাহলে কালীর সঙ্গে যদি পেনও যায় তাহলে দোয়াতকেও যেতে হবে, একসঙ্গে সবাইকে যেতে হবে। কিন্তু এই সরকার প্রমাণ ছাড়া কিছু করবে না। জোগাড় করছি, এভিডেন্স থাকলে কাউকেই ছাড়বো না, নিশ্চিন্ত থাকুন। শুনলেন, একেবারে বোল্ড স্টেটমেন্ট। তবে তিনি বলেছেন প্রমাণ ছাড়া আমাদের সরকার কিছু করে না। আমরাও তাই চাই, প্রমাণ ছাড়া কিছু করা উচিত নয়।
ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের আমি বলবো, গতকাল বিভিন্ন চ্যানেলে আলোচনা হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছিল যে এই আগুনের গোলার মতো যে গুন্ডা দমন বিলটা, যেটা আমি একটা পর্বে একেবারে ডিটেলে বিশ্লেষণ করেছিলাম, আজকে আর একই কথা বলে সময় নষ্ট করব না। তো সেই বিলে একবার গ্রেপ্তার করলে, যে এটা হচ্ছে প্রিভেন্টিভ ল, অর্থাৎ কেউ কোনো প্রবলেম ক্রিয়েট করতে পারে, অশান্তি ছড়াতে পারে, এবং বেশ কিছু ক্রাইটেরিয়ায় যদি তার ম্যাচ হয়ে যায় ওই লয়ের মধ্যে দিয়ে, তাহলে সরকার পক্ষ চাইলে 1 বছর তাকে ডিটেন করে রেখে দিতে পারে কাস্টডি ট্রায়ালে, এবং তিনি কোর্টেও যেতে পারবেন না। আসলে ব্যাপারটা পুরোটা সত্য নয়। সত্যটা কি? কারণ সংবাদ মাধ্যম আমি দেখছিলাম পুরোটা বলছিল না। আসলে সেই ব্যক্তির কাছেও একটা অধিকার থাকবে, তিনি অ্যাডভাইজারি বোর্ডের কাছে যেতে পারবেন। এই বিলের আন্ডারে একটা অ্যাডভাইজারি বোর্ডও তৈরি করে দেওয়া হচ্ছে, যেটার গতকাল অবাক কাণ্ড, বড় বড় চ্যানেলে আলোচনা হলো, কথাটিই বলা হলো না। একটা অ্যাডভাইজারি বোর্ড তৈরি করা হবে। এই বোর্ডের মাথায় হাইকোর্টের একেবারে প্রাক্তন কিংবা বর্তমান কোনো বিচারপতি এর মাথায় থাকবেন। এছাড়াও সহযোগী 2 বিচারপতি কিংবা বিচারপতির সমতুল্য কোনো ব্যক্তিত্ব এখানে থাকবেন। তাদের কাছে গিয়ে যাকে ডিটেন করা হচ্ছে তিনি গিয়ে অ্যাপিল করে বলতে পারেন, বা তার কোনো প্রতিনিধি বলতে পারেন যে মানে সমর্থনের যুক্তি সেখানে দিতে পারেন। তারপরেই তারা সিদ্ধান্ত নেবেন এই ব্যক্তিটিকে মানে কোনো প্রমাণ দিতে পারলে তবেই কিন্তু 1 বছর আটক করে নেওয়া যাবে। এরকম না যে আমি চাইলাম আর ওকে তুলে নিয়ে চলে গেলাম। তো এই সমস্ত ভুল ব্যাখ্যা করা হচ্ছিল সংবাদ মাধ্যমে, প্রথিতযশা সংবাদ মাধ্যম পর্যন্ত সঠিক তথ্য তুলে ধরছিল না। সেই কাজ আমাদের মতো ছোট্ট ক্ষুদ্র ইউটিউব চ্যানেলগুলোকে করতে হয়। এনিওয়ে, তো এইখানে আমি আপনাদের সামনে বলবো, শুভেন্দু অধিকারীর এই কথাটাও কিন্তু শোনানো উচিত সমানভাবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, একজন তৃণমূলের নেতাকে উদ্ধৃতি করে বললেন, চিন্তা করবেন না, এই আইন আপনার নামে লাগবে না, আপনি তো কাজ করেছিলেন প্রণব রায়ের সঙ্গে, রাষ্ট্রপতির সঙ্গে, প্রাক্তন রাষ্ট্রপতির সঙ্গে, তো আপনাদের বিরুদ্ধে লাগবে না, নিশ্চিন্তে থাকুন। এবং এটাও নিশ্চিন্তে থাকুন যে এই আইন কোনোদিন আমরা এমন জায়গায় ব্যবহার করব না যাতে করে এটাকে রাজনৈতিক ইনস্ট্রুমেন্ট বলে মনে হয়। সেটাও কথা দিলেন শুভেন্দু অধিকারী বক্তব্য শেষ করতে করতে, শুভেন্দু অধিকারীর বিধানসভায়। শোনাবো আপনাদের সামনে, শোনাবো আরো অনেক মজার মজার তথ্য আজকে যা যা ঘটেছে, কিন্তু এই বক্তব্যটাকে শুনুন। ভদ্রলোক যারা আছে তাদের উপর প্রয়োগ হবে না। সবাই বাবু, আপনি আবেদন করুন সবাইকে, এই আইন আপনার জন্য নয়, আপনি প্রণব বাবু সহযোগী, রেসপেক্টেড আওয়ার এক্স প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কোনো ভদ্রলোকের বিরুদ্ধে প্রয়োগ করবো না। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবন তোলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানি। অতএব এই একই পরিণতি ওই নয়টার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ওর একই পরিণতি হবে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি, আমাকে ডিল করতে হবে। এমন লফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। সবাই মিলে পাস করুন গুন্ডামুক্ত বাংলা, গুন্ডামুক্ত বাংলা, 1 টাকাও ছাড়া হবে না। বকরি ঈদ করেছেন, অসুবিধা হয়েছে, মহরম করেছেন, অসুবিধা হয়েছে, কোথাও কেউ বাধা দেয়? আইন মেনে করুন না, এই ভুল বুঝাবেন না লোকে। আর এই রাজ্যের যারা ভারতীয় হিসেবে স্বীকার করেন নিজেকে মনে প্রাণে হৃদয়ে, তাদেরকে বলবো যে দল, যে ধর্ম, যে সম্প্রদায়ের হন, আইন মেনে চলুন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করেছে, এটাকে ধরে রাখবে, অন্যায় করবে না। এই আইন কারোর ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিহিংসার ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার হবে না। অন দ্য ফ্লোর অফ দি অগস্ট হাউস আমি এটা কমিট করে সবার সমর্থনে ঐতিহাসিক বিল অনুমোদিত হবে এবং কার্যকর হবে, এই আবেদন দেখে আমার কথা শেষ করলাম। শুনলেন? অর্থাৎ পরিষ্কারভাবে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই বিলটি ব্যবহার করা হবে না। পশ্চিমবঙ্গে 2000 শুভেন্দু অধিকারী এটাও ব্যাখ্যা করেছেন, 2001 সালে সিপিএম এর শেষের দিকে যখন কার্যত সিপিএম আর পেরে উঠছিল না, যখন কার্যত সিপিএম এর শেষে প্রতিষ্ঠান বিরোধী তীব্র হওয়া, তখন হারমাদ বাহিনী তৈরি করে তৃণমূলকে ঠেকিয়ে রেখেছিল সিপিএম, এবং মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধেই লড়াই করেছিলেন। সেই লড়াই করতে করতে 2011 দুটো টার্ম পেরিয়ে গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরে তিনি ক্ষমতায় এসেছিলেন। আর ক্ষমতায় আসার পর একেবারে সিপিএম যেখান থেকে শেষ করেছিলেন, ওই হারমাদ বাহিনীকে এই তৃণমূলের জয় বাংলা বাহিনীতে পরিণত করে দিয়েছিলেন। এই শওকত মোল্লা থেকে শুরু করে এই জাহাঙ্গীর, পুষ্পা, এদের মতো বা এদের মধ্যে কেউ কেউ বা এদের মতোই একেবারে সিপিএম এর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তারাও তৃণমূল সিপিএম এর মাতব্বর নেতা হয়ে উঠেছিলেন সিপিএম এর শেষের দিকের সময় থেকে।
আর সেইটাকে কিন্তু এই এদের এদের বিরুদ্ধেই আইনটা প্রয়োগ করার জন্য শুভেন্দু অধিকারী এই বিলটা পাশ করেছিলেন। তার কারণ আর কোনো সন্দেশখালী মডেল, আর কোনো শাহজাহান মডেল যেন পশ্চিমবঙ্গের বুকে তৈরি না হয়। তবে এটা দেখতে হবে এই আইনটি এমন একটা সরকারের কাছে থাকে যে সরকার এই আইন ধারণ করার যোগ্য। আসলে ওই সাপের মানে ফণিতে যে মণিটা থাকে সেটা কোনো বিষধর সাপের মাথায় রাখতে হয়। সব সাপের মুখে রাখলে কি হবে, সবাই তুলে নিয়ে চলে যাবে। কাজে সরকারকেও সেই রকম হতে হবে যে সরকার এই বিলটা আনার মতো সাহস রাখে। ওই চোর তৃণমূল সরকারের মতো এদের এরকম সরকারের কাছে এই বিলটা সেটা আত্মঘাতী গোলের মতো হয়ে যেতে পারতো। তো এনিওয়ে, সব থেকে শেষের দিকে এসে আপনাদের সামনে আমি বলি যে দেখুন, 21শে জুলাইয়ের মঞ্চের জন্য আপনারা জানেন একটা বিতর্কের সৃষ্টি হয়েছে। কুণাল বাবু এবং মানে ওই কালীঘাটপন্থী তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল দুজনাই বলছেন যে তারা গিয়ে ওই একই জায়গায় যেখানে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে তারা গিয়ে সেখানে সভা করবেন 21শে জুলাই। কুণাল ঘোষরা আবার কি করলেন, ওই একেবারে ফিতে টিতে নিয়ে সেগুলো মাপজোক দিতে শুরু করে দিলেন। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বললেন যে ভাই এসব চলবে না, আমরা তোমাদের কাউকে পারমিশন দিয়েছি যে ওখানে গিয়ে ফিতে নিয়ে চলে গেলে মাপজোক দিতে শুরু করে দিলে? একেবারে তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিয়েছেন এবং এফআইআর হয়েও গিয়েছেন। বিধানসভায় সেটা উল্লেখ করলেন শুভেন্দু অধিকারী, রাজ্যের মুখ্যমন্ত্রী। শোনাবো আপনাদের, অত্যন্ত ইন্টারেস্টিং। অনুমতি নিয়ে রাজনৈতিক কর্মসূচি করবেন, আমাকে 104 বার হাইকোর্টে যেতে হয়েছে। আর প্রাক্তন মুখ্যমন্ত্রীকে 15 দিনের মধ্যে রানী রাসমণি চেয়েছিলেন, আমি বললাম যানজট হয়ে যাবে। আমার ধারণা ছিল প্রচুর লোক আসবে, তা আমার ধারণা ছিল না 500-600 লোক হবে। আমি বললাম ওয়াই চ্যানেলে করুন, বললেন কে বাধা দিয়েছে? তাহলে আপনি অ্যাপ্লিকেশন করে দিয়ে কলকাতার রাস্তায় ভিক্টোরিয়ার সামনে ফিতা নিয়ে চলে যাবেন? মামার বাড়ি নাকি ফিতা নিয়ে যাবেন মাপতে? কে অধিকার দিয়েছে আপনাকে? কে অধিকার দিয়েছে? পারমিশন পেয়ে করবেন। কোথায় দেবো বলে দেবো? কোথায় দেবো বলে দেবো? আরে আপনাদের লোক প্রচুর, প্রচুর লোক, লক্ষ লক্ষ লোক, 30 লাখ লোক হয়। 11 সালে তো ব্রিগেডে গেছিলেন, এবারেও চলুন না ব্রিগেডে যাই। দম আছে? দম আছে? দম থাকলে লড়ুন, কোনো অসুবিধা নেই। শুনলেন তো, মানে নারদরা শুভেন্দু অধিকারী একেবারে মুখ্যমন্ত্রী হিসেবে তাড়িয়ে তাড়িয়ে করছেন এবং পশ্চিমবঙ্গবাসীকে উপভোগ করার একটা সুযোগ করে দিচ্ছেন। শুধু এর মধ্যেই একটা শুধু আমাদের মানে যেখানে আমাদের কি বলবো একটা ছোট খটকা থেকে গেল, সেটা হচ্ছে ওই ফিরহাদ হাকিমের কেসটা এবং তার ওই যে সমস্ত কাউন্সিলররা গ্রেপ্তার হয়ে সকালে গ্রেপ্তার হয়ে রাতে ছাড়া পেয়ে যাচ্ছেন। এইগুলো অনেকটা তৃণমূল কংগ্রেসের আমলে হতো, এই রকম ঘটনাও বিজেপির আমলে এইগুলো। হ্যাঁ, তবে দেখুন 100% তো আর কিছু হয় না, আমরা 99% বা 90% পাচ্ছি। আগেরকার গভর্নমেন্টের আমরা 10%ও পেতাম না। তাই মানে একেবারেই 100% হয়তো একদিনে আসবে না, সেটাও হয়তো কখনো আসবে। সব থেকে শেষে একটা বক্তব্য শুনিয়ে আপনাদের সামনে শেষ করব, সেটা হচ্ছে হুমায়ুন কবির। আমি পরে চাইলে যদি সময় পাই আমি অন্যদিন এটা আবার ব্যাখ্যা করব, আজকে আর সময় হলো না। হুমায়ুন কবির গরম গরম বক্তব্য দিয়েছিলেন, তিনি একেবারেই সেটা ভেঙে দেবেন নাকি শুভেন্দু অধিকারীকে মানেন না, এমন করবেন নাকি বিজেপির পতাকা ধরার লোক থাকবে না। ঠিক আছে, আসলে রেজিনগর এবং নওদায় দুই জায়গায় জিতেছেন, তো একটা জায়গায় তিনি ছেড়ে দিয়েছেন, তার ছেলে সেখানে দাঁড়াবে। সেখান থেকে তিনি জেতার জন্য এবং আরো কিছু তার রাজনৈতিক কৌশলের জন্য এই সমস্ত আবারও গরম গরম বক্তব্য দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বলেছেন আমি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নই। ঠিক আছে, যা বলছেন সাবধানে বলবেন। একেবারে এই গুন্ডা দমন আইন আছে, আমার মতো মেজাজে বলেননি, মেজাজ সপ্তমে সুরেই বলেছেন এবং বলেছেন যে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর কসুর করব না। এই প্রথম বলে দিলাম, আর এটাই আপনার শেষ বক্তব্য, এরপরে যেন আর কোনো বক্তব্য না শুনি আপনার কাছে। আমি একটা ছোট্ট অংশ বা যতটুকু পারবো আপনাদের সামনে আমি শোনাবো। আমার মনে হয়েছে যে এনাফ ইজ এনাফ, সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। আপনাকে আমি পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী নন। আপনি দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি করেছেন, যা খুশি বলেছেন। আমি আপনাকে বলে গেলাম, আমরা দুটো এফআইআর স্টার্ট করেছি। রেজিনগর পিএস কেস নম্বর 219/226 ডেটেড 26/6/2026 আন্ডার সেকশন 152, 192, 196, 197, 224, 299, 351 উইদিন ব্র্যাকেট 2, 352, 353 অব দি ভারতীয় ন্যায় সংহিতা। ইনসিডেন্ট নাম্বার 2 তেও আমরা শক্তিপুর পিএসএ 176/226 আরেকটা কেস ইস্যু করেছি। সেই কেসেও আমরা
ভারতীয় ন্যায় সংহিতার সমস্ত সেকশন লাগিয়েছি এবং আমি আপনাদেরকে অ্যাসিওর করছি এত বড় ক্ষমতা আপনাকে কেউ দেয়নি। আপনি মুখে যেগুলো বলেছেন, আপনাকে আমি বলে গেলাম, আপনি কেন করছেন আমি জানি, আপনি কেন করছেন রাজনৈতিক কারণটা আমি জানি। আপনার এজেন্ডা 2 ছিল। 1 এজেন্ডা ভরতপুর, রেজিনগর, নওগাঁয় সব নির্বাচিত পঞ্চায়েত যে দলেরই হোক ভেঙে আপনার পার্টিতে নিয়ে যাওয়া। আপনি সেটা করতে পারছেন না। আর দ্বিতীয় হচ্ছে আপনি 2টো সিটে জিতেছেন, নিয়ম মেনে একটা রিজাইন করেছেন রেজিনগর। আগামী 2-3 মাসের মধ্যে উপনির্বাচন হবে, আপনি আপনার ছেলেকে জেতাতে চাইছেন। 72% মুসলিম আছে, মুসলিম ভোটকে কনসলিডেট করার জন্য আপনি এই খেলাটা খেলছেন। আপনি কান খুলে শুনে রাখুন, আপনাকে এইভাবে ধমক হুমকি বেপরোয়া লাগাম ছাড়া কথা বলতে দেব না, দেব না, দেব না। আপনাকে আমি শুধু 3টে উদাহরণ দিলাম। সন্দেশখালীতে একজন ছিল, 2024 1 জানুয়ারি বলেছিল তৎকালীন বিরোধী দলনেতা এলে তার হাত কেটে পায়ে, পা কেটে হাতে লাগাবে আর চামড়া ছাড়িয়ে মেদিনীপুরে পাঠিয়ে দেবে। ওর অবস্থা কি হয়েছে সবাই দেখেছে। একই টন ছিল। আরেকটা জীবনতলার গুন্ডা ক্যানিং ভারত, ওর অবস্থাও কি হয়েছে দেখতে পাচ্ছে সবাই। আরেকটা পুষ্পা ঝুঁকে গানি, এমন ঝোঁকা ঝুঁকেছে খালি পায়ে, ছোট প্যান্ট পরে, কান ধরে উঠবাস করতে করতে যাচ্ছে। আপনাকে আমি বলে গেলাম পুলিশ তার ব্যবস্থা নেবে। আর আমি 1 সপ্তাহ পরে মুর্শিদাবাদে যাচ্ছি। আমি প্রমাণ করে দেব ভারতবর্ষের সংবিধান, আইন শেষ কথা বলে, কোন বাপের আবাদ শেষ কথা বলে না। আপনাকে সংযত হওয়ার, সতর্ক হওয়ার, এই ধরনের কথা প্রত্যাহার করার এবং ভবিষ্যতে এই ধরনের কথা বলার আগে 25 বার ভাবার হুঁশিয়ারি দিয়ে আমি সবাইকে আশ্বস্ত করছি। আপনারা ভাবছেন কেস হয়েছে, অ্যাকশন কবে হবে? যারা ওকে ডেকেছিল ওই সভাতে তাদেরকে আগে তুলবো, তারপরে আপনার কাছে যাব। যা করার করবো আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এই সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করবে, গুন্ডাদের শাসন সমাপ্ত করবে, নিশ্চিন্ত থাকুন। শুনলেন, এটা নিশ্চিতভাবে আপনারা শুনে নিয়েছেন। তবে এটা আমি হলফ করে বলতে পারি যে যারা পুরোটা শুনলেন, এই এতগুলো তথ্য একটা পর্বের মধ্যে কোনো ইউটিউবাররা করবে না। তার কারণ তারা এই প্রত্যেকটা ভিডিওর এক একটা অংশ নিয়ে এক একটা পর্ব করে আপনাদের সামনে প্রেজেন্ট করবে। সবার স্ট্র্যাটেজি আলাদা আলাদা। আমার কাছে সময় নেই, কিন্তু আমার যেটা মানে বক্তব্য সেটা হচ্ছে আপনাদের পুরো জিনিসটা জানা উচিত। তাই একটি পর্বের মধ্যে 10টা পর্ব না করে একটির মধ্যেই আপনাদের সবটা দেওয়ার চেষ্টা করি। তার কারণ আমি জানি আমার মানে আনন্দের দিনে বা কি বলবো, আমার যখন ইউটিউবের গতি একেবারে চচ্চর করে লাফিয়ে ওঠে তখনও যারা পাশে থাকেন, আবার যখন আমার ইউটিউবের অ্যালগোরিদমের কারণে যখন আমাদের চ্যানেল একটু স্লথ করে দেয় ইউটিউব ইচ্ছাকৃতভাবে, তখনও তারা পাশে থাকেন এবং তারা পুরোটাই শোনেন। আপনাদের মধ্যে বেশিরভাগ সেরকমই, যারা আজকে এই মুহূর্তে ইউটিউব যখন আমাদের চ্যানেলের গতি স্লথ করে দিয়েছে তখনও যারা পুরোটা শুনছেন, তারাই অ্যাকচুয়াল আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগাচ্ছেন। আপনাদের প্রণাম জানিয়ে পর্ব এখানেই শেষ করছি এবং আপনাদের জন্যই কালকে খবর করব কিনা সেই অনুপ্রেরণাটা আপনারা আমাদের যোগান। আপনাদের মানে ভিউয়ের কাউন্ট দেখে, আপনাদের লাইক দেখে, আপনাদের কমেন্ট এবং আপনাদের শেয়ারের কাউন্ট দেখে এইগুলো কিন্তু আমাদের ইন্সপায়ার করে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যে ইউটিউব কখনো কখনো বললাম যে কখনো কখনো ওদের অ্যালগোরিদমের জন্য একেবারে রিচ বাড়িয়ে দেয়, আবার কখনো কখনো কমিয়ে দেয় এবং সেটা খুব লিমিটেড চ্যানেলের উপর করে। দুর্ভাগ্যবশত আমি তাদের মধ্যে পড়ি। তো তারপরেও আপনাদের মধ্যে কয়েকজন শোনেন এবং পুরোটা শোনেন, এটা আমার জন্য অত্যন্ত মানে ইন্সপায়ারিং থিং একটা, যার জন্য আমি কিন্তু এত কাজের মধ্যেও আমার একটা বড় দায়িত্ব আছে। আপনারা জানেন অফিসিয়াল বড় দায়িত্ব, আমি একটা বড় মানে পদে চাকরি করি। তারপরেও কিন্তু আপনাদের জন্য খবর করা ইন্সপায়ারটা আমি পাই, ইন্সপিরেশনটা আমি পাই। তার কারণ হচ্ছে আপনাদের এই দুঃসময়েও আপনারা পাশে থাকেন। সবাই ভালো থাকবেন, এখনকার মতো এখানেই।